হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে ক্লাস 10-এর প্রান্তিক প্রকাশনী প্রশ্ন প্রস্তুতির বই থেকে আমরা ফিজিক্যাল সায়েন্সের যেটা 3 নম্বর স্কুল দেওয়া হয়েছে সেটা আমরা সলভ করে নেব। যারা আগের সেটের আনসারগুলো দেখোনি তারা প্রশ্ন প্রস্তুতির প্লেলিস্ট পেয়ে যাবে আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশানে। সেখান থেকে অবশ্যই কিন্তু আগের দুটো সেটের আনসারগুলো দেখে নিও। দেখো, বিভাগ ক এমসিকিউ আমরা সলভ করব। প্রথমে, বায়ুমণ্ডলের ওজনের মধ্যে ট্রপোস্ফিয়ারের অন্তর্গত অংশ হলো প্রায় আমরা জানি যে ট্রপোস্ফিয়ারের মধ্যে কিন্তু বায়ুমণ্ডলের ওজনের প্রায় 75% থাকে। বায়ুমণ্ডল প্রায় 75% গ্যাসীয় উপাদান, ধূলিকণা, জলীয়বাষ্প, কুয়াশা, মেঘ এই স্তরে থাকে ট্রপোস্ফিয়ারের মধ্যে, তাই না? তাহলে এখানে প্রায় 75% হবে। এখানে আনসার 10 ভাগ দেওয়া ছিল, এমসিকিউর আনসার দেওয়া ছিল, সেটা মোস্ট প্রবাবলি ভুল দেওয়া হয়েছে। কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের লেখচিত্র মূল বিন্দুগামী সরলরৈখিক হয় না? এখানে ভি বনাম পি, তাই না? ভি বনাম পি যদি আমরা অঙ্কন করি তাহলে এরকম সমপরাবৃত্তাকার হয়, তাই না? মূল বিন্দুগামী সরলরেখা কিন্তু হয় না। একটি বিন্দু আলোক উৎস থেকে অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপিত হলো। এই উৎস থেকে দর্পণে আপতিত এবং দর্পণ থেকে প্রতিফলিত রশ্মির মধ্যে চ্যুতি কোণ, সেটা কত হবে? 180 ডিগ্রি হবে। নিউক্লিয় রিয়াক্টরে মডারেটর হিসাবে ভারী জল মানে D2O ব্যবহৃত হয়, D2O। ওকে, 2-এর দাগে দেখো প্রথম প্রশ্ন, বায়োগ্যাস প্ল্যান্টে অক্সিজেনের এখানে অনুপস্থিতি লিখবে। অনুপস্থিতিতে অ্যানারোবিক ব্যাকটেরিয়া দ্বারা উদ্ভিজ্জ বর্জ্য পদার্থে বিয়োজিত হয়। 2 নম্বর এসটিপিতে 34 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন হচ্ছে 44.8 লিটার। যেহেতু অ্যামোনিয়া গ্যাসের মোলার ভর হচ্ছে নাইট্রোজেনের 14, হাইড্রোজেনের 1, 3টে রয়েছে, তাহলে 1 গুণ 3, তাহলে 14 আর 3 হয়ে যাচ্ছে 17। 17 গ্রাম NH3 মানে হচ্ছে 1 মোল অ্যামোনিয়া, মানে সেটার আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে 17 গ্রামে যদি এত হয় তাহলে 34 গ্রামের কত হবে? 34 গ্রাম অ্যামোনিয়ার হবে 17 দ্বিগুণ হচ্ছে 34, তাহলে এটা 2 দিয়ে গুণ করবে, 2 দিয়ে গুণ করলে এটা 4, 2 দিয়ে 4, 2 দিয়ে 4 মানে 44.8 লিটার হবে আনসার। ওকে, 1 মোল যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার। তো অ্যামোনিয়ার আমরা দেখলাম যে 1 মোল মানে 17 গ্রাম অ্যামোনিয়া, তাহলে 17 গ্রাম অ্যামোনিয়া মানে 22.4 লিটার আয়তন। তাহলে 17 গ্রাম অ্যামোনিয়ার 22.4 লিটার হলে 34 গ্রামের কত হবে? তার দ্বিগুণ, তাহলে 44.8 লিটার। অবতল লেন্স সর্বদা অসৎবিম্ব তৈরি করে। গামা রশ্মি হলো ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎচুম্বকীয় বিকিরণ। সিএফসির কোন পরমাণুটি ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী? সক্রিয় ক্লোরিন পরমাণু। কেমন? সক্রিয় ক্লোরিন পরমাণু। সোলার কুকারের কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? সমতল দর্পণ ব্যবহার করা হয়, কিন্তু অবতল দর্পণ ব্যবহার করলে সেখানে মানে উষ্ণতা বেশি সৃষ্টি হয়, তাই জন্য অবতল দর্পণ হবে উত্তর। পরম শূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের চাপ কত হয়? সেখানে আদর্শ গ্যাসের আয়তন যেহেতু শূন্য হয়ে যায় তাই জন্য চাপটা শূন্য হবে। কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর বেগের উপর কিভাবে নির্ভর করে? না তো মিউ মানে আমরা জানি C/V, মিউ হচ্ছে প্রতিসরাঙ্ক, সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, ভি হচ্ছে ওই মাধ্যমে আলোর বেগ। তাহলে বেগ ভি নিচে রয়েছে, তার মানে আমরা পাচ্ছি এখানে বা দিয়ে আমরা তো এরকম লিখতে পারি মিউ সমানুপাতিক 1/v, তাই না? তাহলে বেগের সঙ্গে ব্যস্তানুপাতিক নিচে রয়েছে, তাহলে বেগের সঙ্গে ব্যস্তানুপাতিক মানে বেগ বাড়লে প্রতিসরাঙ্ক কমে আর বেগ কমলে প্রতিসরাঙ্ক বাড়ে। ইউরেনিয়ামের এই মৌল থেকে যদি আমরা একটা আলফা কণা বের করি তাহলে সেখানে পারমাণবিক সংখ্যা কত হবে? আলফা কণা যখন বের হয় তখন নিচে পারমাণবিক সংখ্যা 2 একক কমে যায়, ভর সংখ্যা 4 একক কমে যায়। তাহলে 2 কমে হয়ে গেল 92 থেকে 2 বাদ দাও 90, আর ভর সংখ্যা 4 একক কমবে, 238 থেকে 4 বাদ দিলে 234। আমাদের প্রশ্ন মৌল যদি বলে মৌলটা কি, তাহলে এরকম করে লিখতে হবে। আমাদের এই প্রশ্ন দিচ্ছে পারমাণবিক সংখ্যা, উৎপন্ন মৌলের পারমাণবিক সংখ্যা, তাহলে শুধু 90 লিখলেই হয়ে যাবে উত্তর। ওকে, এরপরে আমরা বিভাগ গ এর আনসারগুলো দেখব। প্রথম প্রশ্ন, বিটা কণা এবং সাধারণ ইলেকট্রনের মধ্যে দুটি পার্থক্য। আমি রায়মার্টিন থেকে তোমাদের দেখাচ্ছি। ওকে, রায়মার্টিনে আনসারটা ভালো করে দেওয়া হয়েছে। এই যে বিটা এবং এখানে আমাদের ইলেকট্রন, তাই না? তাহলে বিটা রশ্মি বলছে তেজস্ক্রিয় মৌলের পরমাণু নিউক্লিয়াসে যখন একটি নিউট্রন পরিবর্তিত হয়ে একটি প্রোটন একটি ইলেকট্রনে পরিণত হয় তখন ওই ইলেকট্রন তীব্র বেগে বিটা কণা রূপে নিউক্লিয়াস থেকে বের হয়। মানে এখানে কি হয়, আলাদা করে তো ইলেকট্রন বা বিটা কণা তো থাকে না নিউক্লিয়াসে। একটা নিউট্রন সেটা একটা প্রোটন এবং একটা ইলেকট্রনে ভেঙে যায়, নিয়ে একটা প্রোটন ইলেকট্রন ভেঙে গেল, সেই ইলেকট্রনটা বিটা কণা রূপে নিউক্লিয়াস থেকে বের হয়। ওকে, আর ইলেকট্রন এই নর্মাল ইলেকট্রনগুলো কী হয়, নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন যে কক্ষপথগুলো রয়েছে সেখানে অবস্থান করে। যখন বিটা কণা নিঃসরণ হয় তখন তেজস্ক্রিয় মৌল 1 একক বেশি পারমাণবিক সংখ্যা যুক্ত নতুন মৌলে পরিণত হয়। মানে বিটা কণা বেরোলে যেটা উৎপন্ন হলো মৌল তার পারমাণবিক সংখ্যা 1 একক বেড়ে যায়। আর ইলেকট্রন বেরোলে সেখানে শুধুমাত্র ইলেকট্রন বেরিয়ে যাওয়া মানে ক্যাটায়নে পরিণত হওয়া, কিন্তু মৌলটা পাল্টায় না, তাই না? যেহেতু প্রোটন সংখ্যা একই থাকে। দুটো বলেছে, দুটো লিখবে। এরপরে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, পরমাণু নিউক্লিয়াস ইলেকট্রন না থাকা সত্ত্বেও কিভাবে বিটা কণা রূপে ইলেকট্রন নির্গত হয়? দারুণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটা। ওকে, এবং খুব ভালো প্রশ্ন এটা। তোমরা লিখবে এখানে যে পরমাণুর অভ্যন্তরে মানে পরমাণুর ভেতরে নিউট্রন ও প্রোটনের মধ্যে অবিরত পারস্পরিক পরিবর্তন ঘটে। যখন একটি নিউট্রন একটি প্রোটনে রূপান্তরিত হয় তখন
একটা নিউট্রন ভেঙে আমরা কি বললাম একটু আগে, একটা নিউট্রন ভেঙে কিন্তু একটা প্রোটন আর একটা ইলেকট্রন বের হয়, এবং সেই ইলেকট্রনটা বিটা কণা রূপে নিউক্লিয়াস থেকে বেরোয়, তাই না? তখন একটি করে ইলেকট্রন উৎপন্ন হয়, ইলেকট্রনটার উপর নিউক্লিয় বলের কোনো প্রভাব থাকে না, ফলে সেই ইলেকট্রন নিউক্লিয়াস ছেড়ে বেরিয়ে আসে এবং তাকে বিটা কণা বলা হয়। সুতরাং এই বিটা কণা বা ইলেকট্রন কক্ষীয় নয়, কেন্দ্রকীয়, মানে এটা এ থেকে বেরোয়, কেন্দ্রক থেকে, মানে নিউক্লিয়াস থেকে বের হয়। ওকে, তাহলে কিভাবে নির্গত হয় সেটা আমরা দেখলাম। বিশুদ্ধ বর্ণালী এবং অবিশুদ্ধ বর্ণালীর মধ্যে তফাৎ বা পার্থক্য আমরা দেখব। এখানে 271 রায়মার্টিনের ক্ষেত্রে তোমাদের দেখাচ্ছি আমি পার্থক্যটা। এই যে বিশুদ্ধ এবং অশুদ্ধ বর্ণালীর মধ্যে দুটি পার্থক্য। বিশুদ্ধ মানে শুদ্ধ, যে বর্ণালীতে 7টি উপাদান বর্ণকে পৃথকভাবে স্পষ্ট ও উজ্জ্বল দেখায় তা শুদ্ধ বর্ণালী, আর যেখানে অস্পষ্ট বা অনুজ্জ্বল দেখায় সেটা হচ্ছে অশুদ্ধ বর্ণালী। এখানে প্রিজম, পর্দা ও উত্তল লেন্স সমন্বিত বিশেষ ব্যবস্থার সাহায্যে বর্ণালী গঠন করা যায়। আর এখানে পরীক্ষাগার সহজ উপায়ে সাদা আলো প্রিজমের দ্বারা বিচ্ছুরিত হলে পর্দা এই বর্ণালী মানে অশুদ্ধ বর্ণালী পাওয়া যায়। দুটো বলেছে, দুটো লিখবে। এরপরে কোনো উত্তল লেন্সের আলোক কেন্দ্র, এটা টেক্সট থেকে তোমরা লিখতে পারো, যে কোনো টেক্সট খুললেই এই সংজ্ঞাগুলো তোমরা কিন্তু পাবে। ওকে, উত্তল লেন্সের আলোক কেন্দ্র মানে হলো এই যে এখান থেকে শুরু করে এতটা লিখতে হবে, বা আমি তোমাদের আগের সেটে যখন পেয়েছিলাম তখন বলেছিলাম যে আলোক কেন্দ্র, এখানে কি বলেছে, উত্তল লেন্স। তো তোমরা এরকমভাবে লিখতে পারো যে উত্তল লেন্সের আলোক কেন্দ্র হলো এমন একটি বিন্দু যার মধ্য দিয়ে আলোক রশ্মি গেলে সেখানে আপতিত ও প্রতিফলিত রশ্মির পরস্পর সমান্তরাল থাকে, অর্থাৎ সেই রশ্মির কোনোরূপ কোনো চ্যুতি হয় না। এরকমভাবে সুন্দর করে তোমরা কিন্তু লিখতে পারো, বা এইখান থেকে এতটা যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে আলোক কেন্দ্র সেটাও কিন্তু লিখতে পারো। রায়মার্টিন থেকে তোমরা লিখতে পারো সংজ্ঞাটা, কোনো আলোক রশ্মি লেন্সের একটি তলে আপতিত হয়ে প্রতিসরণের পর যদি লেন্সের বিপরীত তল থেকে আপতিত রশ্মির সমান্তরালে নির্গত হয়, তবে লেন্সের ভেতরে ওই রশ্মির গতিপথ লেন্সটির প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, এটা হচ্ছে প্রধান অক্ষ, সেই রশ্মিটা প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, মানে এই বিন্দুটা, সেটা হচ্ছে ওই লেন্সের আলোক কেন্দ্র। ওকে, যেটা আমি বলছিলাম এরকমভাবে তোমরা লিখতে পারো। এরপর দিনের বেলায় আকাশ নীল দেখায় কেন, টেক্সট থেকে তোমাদের দেখাচ্ছি, এটা ভট্টাচার্য ব্রাদার্সের টেক্সট রয়েছে। এই যে সূর্যের সাদা আলো যখন বায়ুমণ্ডলের মধ্য দিয়ে যায় তখন বায়ুমণ্ডলের সূক্ষ্ম সূক্ষ্ম ধূলিকণা এবং বিভিন্ন গ্যাসের অণু দ্বারা সূর্যালোকের বিক্ষেপণ ঘটে। রেলের বিক্ষেপণ সূত্র অনুযায়ী কি হয়, বিক্ষিপ্ত আলোর তীব্রতা আলোর তরঙ্গদৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক, মানে যে আই মানে হচ্ছে আলোর তীব্রতা, সমানুপাতিক 1/λ⁴। ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, তার চতুর্থ ঘাতের সঙ্গে কি হবে, ব্যস্তানুপাতিক, যেহেতু ল্যামডাটা নিচে রয়েছে, তাই না? এখন সূর্যের সাদা আলোতে উপস্থিত বেগুনি বা নীল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে কম। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যদি কম হয় তাহলে আলোর তীব্রতা বেশি হবে, তাই সাদা আলোর মধ্যে উপস্থিত বেগুনি এবং নীল বর্ণের আলোর বিক্ষেপণ সবচেয়ে বেশি হয়। আবার আমাদের চোখ বেগুনি অপেক্ষা নীল আলোর প্রতি বেশি সংবেদনশীল, তার জন্য আমরা কিন্তু আকাশটাকে নীল দেখি। তাছাড়া আমরা বেগুনিও দেখতে পারতাম, যেহেতু আমাদের নীলের প্রতি সংবেদনশীলতা বেশি তার জন্য আমরা আকাশটাকে নীল দেখি। ওকে, এরপরে নেক্সট পাতায় আমরা চলে যাব। এখানে আদর্শ গ্যাসের বাস্তব গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির কারণ, এটা আমি তোমাদের দেখাচ্ছি পেজ নাম্বার 47। ওকে, প্রান্তিক থেকে তোমাদের দেখাবো। বিচ্যুতির দুটো কারণ হচ্ছে, এখান থেকে শুরু করবে। এক কারণ হচ্ছে এই যে বিন্দু ভর ধরা হয়েছিল এবং পাত্রের আয়তনের তুলনায় গ্যাস অণুগুলির আয়তনকে নগণ্য বলে অগ্রাহ্য করা হয়েছিল, কিন্তু বাস্তব গ্যাসের অণুগুলি অত্যন্ত ক্ষুদ্র হলেও তাদের একটা নির্দিষ্ট আয়তন রয়েছে, সসীম একটা আয়তন রয়েছে, সেটা কখনো শূন্য নয়। এই কারণে গ্যাসের অণুগুলি অবাধ বিচরণের জন্য কার্যকরী আয়তন পাত্রের আয়তনের সমান হয় না, বরং তার থেকে কিছুটা কম হয়। আর 2 নম্বর হচ্ছে যে তাদের অণুগুলির মধ্যে আকর্ষণ বল ক্রিয়া করে না, সেটা গ্যাসের গতিতত্ত্বে ধরা হয়েছিল, কিন্তু বাস্তবে যদি আমরা দেখি বাস্তব গ্যাসের ক্ষেত্রে তাদের মধ্যে কিন্তু আকর্ষণ বল কাজ করে। তাই জন্য কোনো একটা গ্যাসের কণা সেটা একদম পাত্রের গায়ে যে মানে যতটা জোরে আঘাত করার কথা ততটা কিন্তু করে না, যেহেতু পিছন দিকে আরও অন্যান্য কণাগুলো তাদেরকে আকর্ষণ করে। ওকে, তাহলে এখানে বলছে যে পাত্রের দেয়াল সংলগ্ন কোনো একটি অণু পাত্র মধ্যস্থ অণুগুলির দ্বারা ভেতরের দিকে আকৃষ্ট হয় আকর্ষণহীন অবস্থায় অণুটি যে বলের দ্বারা পাত্রের দেয়ালে ধাক্কা দিত এখন তার চেয়ে কম বল দ্বারা ধাক্কা দেবে, যেহেতু পিছন থেকে কণাগুলো টানছে। টেক্সটে দেখবে ছবিগুলো থাকবে, বা যখন এই চ্যাপ্টারটা হবে তখন আমি বুঝিয়ে দেবো। ওকে, তাই বাস্তব গ্যাসের ক্ষেত্রে পাত্রের দেয়ালে যে চাপ সৃষ্টি হয় তা প্রকৃত চাপ অপেক্ষা কিছুটা কম হয়। এরপরে নেক্সট কোয়েশ্চেন এখানে বলছে যে ভূ উষ্ণতা বৃদ্ধির একটি ক্ষতিকারক প্রভাব, গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাব। ফার্স্ট চ্যাপ্টার আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে, পর্যায় সারণী চ্যাপ্টারটাও কমপ্লিট হয়ে গেছে, সাবজেক্টিভ ক্লাস যেগুলো হয়ে গেছে, যারা দেখোনি ক্লাস 10 ফিজিক্যাল সায়েন্সের প্লেলিস্ট পাবে, সেখান থেকে দেখে নিও। কেমন, গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাব এখানে 4টে দিয়েছে, যে কোনো একটা তোমরা লিখবে। এগুলো যেহেতু হয়ে গেছে আমি আর ডিটেলসে বলছি না। এরপরে বিভাগ ঘ সলভ করবো। প্রথম প্রশ্ন, কোন স্থানের বায়ুর উষ্ণতার তারতম্যের কারণ হিসেবে উচ্চতার প্রভাব ব্যাখ্যা করো। ওকে, এটা আমরা দেখব। মানে আমাদের যদি মানে ভূপৃষ্ঠের
এখানে বলছে যে উচ্চতা পাল্টালে উষ্ণতার কি তারতম্য হয়, উষ্ণতার কি পরিবর্তন হয় সেটা আমাদের লিখতে হবে। ওকে, সূর্য থেকে বিকিরণ পদ্ধতিতে আসা তাপ বায়ু মাধ্যমকে উত্তপ্ত না করে সরাসরি পৃথিবীতে এসে ভূপৃষ্ঠকে উত্তপ্ত রাখে এবং ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর পরিচালন পদ্ধতিতে উত্তপ্ত। এগুলো সহজ জিনিস। ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর অপেক্ষাকৃত ঘন হওয়া এবং তার মধ্যে তাপ শোষণকারী কার্বন ডাইঅক্সাইড, জলীয়বাষ্প, ধূলিকণা বেশি থাকায় নিচের স্তর বেশি পরিমাণ তাপ ধরে রাখতে পারে। অর্থাৎ ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুর উষ্ণতা বেশি হয়। আর যত উপরে ওঠা যায় তত বায়ুস্তর হালকা হয়, সেখানে জলীয়বাষ্প বলো, কার্বন ডাইঅক্সাইড এগুলো পরিমাণ কমে যায়, তাদের তাপ শোষণ ক্ষমতাও কমে যায়, ফলে ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাবো তত উষ্ণতা কমে। প্রতি 1 কিলোমিটার উপরে উঠলে ট্রপোস্ফিয়ার আমরা দেখেছিলাম 6.5 ডিগ্রি সেলসিয়াস করে উষ্ণতা কমে। 3048 মিটার উপরের বায়ুর উষ্ণতা প্রায় 0 ডিগ্রি সেলসিয়াস হয়। এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা এগুলোতে কিন্তু বরফ জমে চূড়াতে, তাই না? ট্রপোস্ফিয়ার একদম সর্বোচ্চ সীমায় কিন্তু -56 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উষ্ণতা হয়। তারপর স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে আবার উষ্ণতা বাড়ে, উল্টো ঘটনা ঘটে। স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বাড়লে উষ্ণতা বাড়ে। মেসোস্ফিয়ারে তার উল্টো হলে আবার উচ্চতা বাড়লে উষ্ণতা আবার কি হবে, কমবে। ওকে, নিয়ে বায়ুমণ্ডলের শীতলতম স্তর হয়। তারপর আবার থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ারে আবার উচ্চতা বাড়লে উষ্ণতা বাড়ে। তাহলে প্রথম স্তর ট্রপোস্ফিয়ারে উচ্চতা বাড়লে উষ্ণতা কমে, স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বাড়লে উষ্ণতা বাড়ে। তারপরে স্তর হচ্ছে মেসোস্ফিয়ার, উচ্চতা বাড়লে উষ্ণতা কমে। তারপরে থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার, সেখানে উচ্চতা বাড়লে উষ্ণতা বাড়ে। এরকমভাবে কিন্তু পরিবর্তন হয়। ওকে, তাহলে এরকমভাবে লিখতে হবে। এরপরে নেক্সট কোয়েশ্চেন আমাদের এখানে গাণিতিক প্রশ্ন দিয়েছে। 16 ডিগ্রি সেলসিয়াস 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে এইচজি চাপ মানে পারস্তম্ভ চাপ, কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 500 সিসি, স্থির উষ্ণতায় কত চাপে ওই গ্যাসের আয়তন 4 গুণ হবে? ওকে, প্রাথমিক আয়তনের 4 গুণ আয়তন হবে। তাহলে এখানে স্থির উষ্ণতায় মানে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এখানে প্রাথমিক চাপ P1 ছিল 76 সেন্টিমিটার, V1 500 সিসি, অন্তিম আয়তন বলছে প্রাথমিকের 4 গুণ, তাহলে 500-র 4 গুণ মানে 500কে 4 দিয়ে গুণ করে 2000 ঘন সেন্টিমিটার। কত চাপে তাই জিজ্ঞাসা করেছে, তাহলে অন্তিম চাপ বের করতে হবে। বয়লের সূত্র P1 V1 মানে P2 V2, তাহলে এখানে P1 বসালে এটা V1 500, P2 জানি না আমরা, P2 রাখলাম, V2 2000 বসালাম, তাহলে P2 কত হবে, 2000 দিকে নিচে চলে আসবে। দুটো শূন্য কাটবো, তাহলে 5 4 5 20 মানে 4 হবে। 76কে 4 দিয়ে ভাগ করে 4 19 76 মানে 19 হবে উত্তর। তাহলে 19 সেন্টিমিটার এইচজি চাপে গ্যাসের আয়তন প্রাথমিক আয়তনের 4 গুণ হবে। এরপরে বয়লের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রো সূত্রের মানে এটা আমাদের কি করতে হবে, এদের সাহায্যে আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণ P = nRT এটা সেটা প্রতিষ্ঠা করতে হবে। এটা টেক্সটে পাবে তোমরা, কেমন? এই যে প্রথমে বয়লের সূত্র মানে V সমানুপাতিক 1/P, যেখানে T আর N মানে ধ্রুবক। চার্লসের সূত্রে V সমানুপাতিক ক্যাপিটাল T, যেখানে P এবং N ধ্রুবক। অ্যাভোগাড্রো সূত্রতে V সমানুপাতিক N, যেখানে P এবং T ধ্রুবক। এবার যৌগিক ভেদের নিয়ম অনুসারে V কত হয়ে যাবে, ওপরে 1, এখানে T, এখানে N, তাহলে Tn বা NT, আর নিচে রয়েছে P, তাহলে NT/P, যেখানে সবগুলোই পরিবর্তিত হয়। এবার সমানুপাতিক কে সমান চিহ্ন দিলে একটা ধ্রুবক আসবে, সেটা হচ্ছে K, তাহলে V মানে হয়ে গেল এখানে K × NT/P। এবার 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসের ক্ষেত্রে K এর মান সমান, তাই একে এই 1 মোল গ্যাসের 1 মোল পরিমাণ গ্যাসের ক্ষেত্রে সমানুপাতিক ধ্রুবক K কে R দিয়ে প্রতিস্থাপিত করা হয়। ওকে, তাহলে K এর বদলে R বসা হলো, তাহলে V সমান K এর বদলে R NT/P, পিটা দিকে চলে আসলো, তাহলে PV = nRT হয়ে গেল সমীকরণ। ওকে, এরপরে কোন মাধ্যমে প্রতিসরাঙ্ক লাল এবং বেগুনি বর্ণের আলোর ক্ষেত্রে এখানে বলছে μR এবং μV, কেমন? তাহলে এখানে প্রমাণ করতে হবে μV > μR হয়। ওকে, এটা আমি তোমাদের দেখাচ্ছি প্রান্তিক থেকে, এই প্রশ্নের আনসারটা তোমাদের দেখাবো। এই যে কোন মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক যদি মিউ হয়, তাহলে আমরা জানি মিউ মানে হচ্ছে C/V, শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ। তাহলে সি মানে কত হয়ে গেল, এই ভিটা দিকে গুণ হলে μV, তাই না? তাহলে μV মানে হচ্ছে ধ্রুবক। ওকে, এবার μ1 V1 = μ2 V2 লিখতে পারি আমরা। এবার μ1 এর নিচে μ2 লিখবো, তাহলে V1টা V2 নিচে আসবে, তাই না? তো এই μ2টা নিচে আসলো, তাহলে μ1/μ2, আর V1টা এদিকে আসলো, তাহলে V2 নিচে V1। এবার আর হচ্ছে রেড, লাল কালারের জন্য, তাহলে আর এখানে V লিখলাম। এবার এখানে R/V লিখতে পারবো না, কেন? এখানে 1/2, তাহলে 1 মানে যদি রেড ধরি, তাহলে μR লিখলাম, এখানে 1 আছে, তাহলে VRটা এখানে নিচে হবে। আর μ2 মানে যদি ভায়োলেট ধরি, বেগুনি, তাহলে V, আর এখানে V বসবে 2 জায়গায় V। ওকে, এবার V মানে কি জানি আমরা, V মানে হচ্ছে n ল্যামডা। তাহলে μR/μV, V মানে হচ্ছে n ল্যামডা, তাহলে n ল্যামডা V বসাবো যেহেতু ভায়োলেট। ওকে, আর এখানে n ল্যামডা R বসাবো রেডের জন্য, n কেটে যায়, তাহলে λV/λR। যেহেতু বেগুনি বর্ণের আলো তরঙ্গ দৈর্ঘ্য λV
ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য, ওয়েভ লেন্থ, ভি মানে ভায়োলেট বেগুনি বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু লাল বর্ণের থেকে কম, মানে ওপরেরটা নিচেরটা থেকে কম, উপরেরটা কম নিচেরটা বেশি, তাহলে এখানেও উপরটা কম নিচেরটা বেশি হবে, যেহেতু সময় চিহ্ন দেওয়া হয়েছে, তাই না? তাহলে উপরটা কম নিচেরটা বেশি, তাহলে এখানেও মিউ আর এর থেকে মিউ ভিটা বেশি হবে, মিউ আর লেস দ্যান মিউ ভি, বা ঘুরিয়ে লিখতে পারি যে মিউ ভি গ্রেটার দ্যান মিউ আর। ওকে, এরকমভাবেও কিন্তু লেখা যেতে পারে। এরপরে অবতল দর্পণ কিভাবে কোন বিস্তৃত বস্তুর অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি করে সেটা রেখাচিত্রের সাহায্যে দেখাতে হবে। আমাদের শুধু এঁকে দেখাতে হবে, কেমন? আমাদের কিন্তু ওইখানে ব্যাখ্যা করার কোনো জায়গা নেই। তাহলে এই জিনিসটা লিখবে, এরকমভাবে ছবি অঙ্কন করবে। এটা একটা বস্তু, তার প্রতিবিম্ব এখানে পি ড্যাশ কিউ ড্যাশ তৈরি হলো পিছন দিকে, লেন্সের পিছন দিকে, এটা অসৎ এবং বিবর্ধিত প্রতিবিম্ব, তাহলে এটা আঁকতে হবে এবং অবস্থান দেখাতে হবে দর্পণের পিছনে। ওকে, আর বস্তু অবশ্যই ফোকাস আর মেরুর মাঝে হবে, এটা হচ্ছে ফোকাস এ মানে এফ এবং এখানে পি রয়েছে মেরু, তার মাঝে হবে। নেক্সট কোয়েশ্চেন, আমাদের এই সেটের শেষ প্রশ্ন, সূর্যের শক্তির উৎসের কারণ। আর এখানে বলছে যে কোনো নিউক্লিয় সংযোজন মানে নিউক্লিয়ার ফিউশনের আগে নিউক্লিয় বিভাজন মানে নিউক্লিয়ার ফিশন কেন করতে হয়? ওকে, এই প্রশ্নটা আমরা দেখবো এবং ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। প্রথমে এই প্রশ্নটা ছিল যে সূর্যের মধ্যে কোন বিক্রিয়া ঘটে, সেটা হচ্ছে নিউক্লিয় সংযোজন মানে নিউক্লিয়ার ফিউশন, FUSION। ওকে, আর এখানে বলছে নিউক্লিয় সংযোজন মানে ফিউশনের আগে কেন নিউক্লিয় বিভাজন ফিশন, এটা হচ্ছে বিভাজন মানে ফিশন, FISSION ফিশন। নিউক্লিয় সংযোজন বিক্রিয়াতে তাপ শক্তি ব্যবহার করে নিউক্লিয়াসগুলির মধ্যবর্তী বিকর্ষণ বল অতিক্রম করতে হয়। এই বিক্রিয়া ঘটাতে অতি একদম প্রচুর তাপমাত্রা, অতি উচ্চ তাপমাত্রা 10⁻7 থেকে 10⁸ ডিগ্রি সেলসিয়াস বা এই ক্রমের টেম্পারেচার কিন্তু প্রয়োজন হয়। কিন্তু এত উষ্ণতা কেবলমাত্র নিউক্লিয় বিভাজন দ্বারা বিস্ফোরণ ঘটালে তবেই পাওয়া যায়, তাছাড়া সৃষ্টি করা যায় না। শুধুমাত্র নিউক্লিয় বিভাজন দিয়েই এত টেম্পারেচার তৈরি করা যায়, তাই নিউক্লিয় সংযোজন করতে গেলে আগে নিউক্লিয় বিভাজন ঘটাতে হয়। তাহলে এই আনসারটা তোমরা লিখবে। ওকে, তাহলে 3 নম্বর স্কুলের প্রশ্নপত্রটি সলভ করে দিলাম। আজকের এই ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, যারা প্রথমবার চ্যানেলে এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্সের যে সাবজেক্টিভ ক্লাসগুলো হচ্ছে সেগুলো তোমরা আমাদের যে চ্যানেল সেই চ্যানেলের প্লেলিস্ট অপশনে গেলেই সেখানে তোমরা পেয়ে যাবে। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে অল দ্য ভেরি বেস্ট।